rapsedu.com কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতির প্রথম পর্বে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। অধ্যায়টা শুরু করার আগে অধ্যায়টার টোটাল প্ল্যানিং সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলবো। এই টোটাল চ্যাপ্টারটাকে আমি 5টি খণ্ডে বিভক্ত করেছি বা 5টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমরা এই অধ্যায়ের বেসিকের ওপর ক্লাস করব, অর্থাৎ এই অধ্যায়ে যে কয়টা টপিক আছে সেই কয়টা টপিকে দুইটা অংশে বিভক্ত করে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্বে আমরা গাণিতিক সমস্যা এবং সৃজনশীল সলভ করব, এবং পঞ্চম পর্বে আমরা এই চ্যাপ্টার থেকে বহু নির্বাচনী প্রশ্ন সলভ করব। তো চলো কথা না বাড়ি ব্যাপারগুলো একটু দেখি। প্রথম পর্বে আমরা বেসিক্যালি তোমাদেরকে স্থিতি এবং গতি থেকে শুরু করে একেবারে বেগ ও ত্বরণের পার্থক্য পর্যন্ত টপিকগুলো দেখব। দ্বিতীয় পর্বে আমরা অভিকর্ষ থেকে শুরু করে পরন্ত বস্তুর গতির সমীকরণ সংক্রান্ত যে সমীকরণগুলো আছে সেগুলো পর্যন্ত দেখব, এবং আমরা তৃতীয় পর্বে তোমাদেরকে দেখাবো হচ্ছে গাণিতিক সমস্যা এবং সমাধান। চতুর্থ পর্বে তোমাদের দেখাবো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান, এবং পঞ্চম পর্বে তোমরা আমাদের কাছে দেখবে হচ্ছে বহু নির্বাচনের প্রশ্ন এবং তার সমাধান। আশা করি তোমরা এই পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টারের লেকচার প্ল্যানিং সম্পর্কে বুঝতে পারছো এবং অবগত হয়েছ। এখন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাব। আমাদের মূল ক্লাসটা হচ্ছে বেসিক্যালি এই টপিকগুলো নিয়ে। প্রথম আমরা স্থিতি এবং গতি সম্পর্কে জানব। আমাদের 1 নাম্বার টপিক স্থিতি এবং গতি, 2 নাম্বার টপিক বিভিন্ন প্রকার গতি, যেমন রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। এটা আমরা 2 নাম্বার টপিকে জানব। 3 নাম্বারে আমরা জানবো স্কেলার রাশি বা অদিক রাশিটা কি। 4 নাম্বার টপিক হচ্ছে ভেক্টর বা দিক রাশি কি। 5 নাম্বার টপিক হচ্ছে দূরত্ব কি এবং সরণ কি। 6 নাম্বার দ্রুতি এবং গড় দ্রুতি। 7 নাম্বার বেগ ও সুষম বেগ। 8 নাম্বার ত্বরণ এবং মন্দন। 9 নাম্বার হচ্ছে বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য। 10 নাম্বার অভিকর্ষ ত্বরণ। 11 নাম্বার মহাকর্ষীয় ধ্রুবক। 12 নাম্বার অভিকর্ষ ত্বরণ। তো যাই হোক, এই হচ্ছে টোটাল 12টা টপিক নিয়ে আমরা প্রথম পর্বে কথা বলবো। প্রথম আমরা যেটা করব, এই টপিকগুলোর উপর ভিত্তি করে যে বেসিক্যাল কনসেপ্টগুলো আছে সেগুলো আগে ক্লিয়ার করব। তারপর এই টপিকগুলোর উপর ভিত্তি করে যে তোমাদের বোর্ড পরীক্ষাতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সলভ করব। তারপরে এই টপিকের উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্নের যে অংশ থেকে কোশ্চেন হতে পারে, যেমন ক থেকে হতে পারে, খ থেকে হতে পারে, গ থেকে হতে পারে, ঘ থেকে হতে পারে, যে টপিক থেকে কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলো কি হতে পারে, এগুলোর অ্যান্সার কি হবে সেগুলো আমরা জানার চেষ্টা করব। এর মানে তুমি যে প্রথম পর্ব সম্পূর্ণটুকু বুঝতে পারো এবং করতে পারো, তাহলে তুমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতির প্রথম পর্বের প্রথম অর্ধেকের সবগুলা বেসিক্যাল টপিক ক্লিয়ার হবে। তো চলো আমরা স্টার্ট করি। প্রথম যে কথাটা সেটা হচ্ছে তোমার স্থিতি। স্থিতি শব্দটার অর্থ কি? স্থিতি শব্দটার অর্থ হচ্ছে স্থির। তুমি কোনো একটা জায়গায় বসে আছো, তোমার বন্ধুকে যদি প্রশ্ন করি তোমার অবস্থান কি, তোমার বন্ধু বলবে তুমি স্থির। সে তোমাকে কেন স্থির বলতেছে? কারণ সময়ের সাপেক্ষে তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে একটা পার্টিকেল, কোনো একটা বস্তু কণা আছে, তো এখানে যদি তুমি এটা যদি থাকে এখানে, এখন তোমার অবস্থান হচ্ছে এখানে। আমি যদি তোমাকে প্রশ্ন করি বস্তুটা কি অবস্থায় আছে, বস্তুটা স্থির অবস্থায় আছে, কারণ সময় সাপেক্ষে তার অবস্থানে পরিবর্তন হচ্ছে না। এখন তুমি মনে করো রাস্তায় দাঁড়িয়ে আছো, পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে এই গাড়িটা তোমার সাপেক্ষে কি, তাহলে তুমি বলবো গতিশীল। এখন তুমি এই বস্তুটাকে বলতেছো স্থির, আর 2 নাম্বার যে বস্তুটা এটাকে বলতেছো গতিশীল। কারণটা কি? কারণটা হচ্ছে সময় সাপেক্ষে এটার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সময়ের সাপেক্ষে এটার অবস্থানে পরিবর্তন হচ্ছে, তাই এটা হচ্ছে একটা স্থির বস্তু আর এটা হচ্ছে একটা গতিশীল বস্তু। চলো দেখি। স্থিতি শব্দটার ইংলিশ হচ্ছে রেস্ট। তাহলে সময়ের পরিবর্তনের সাথে, দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে
পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না ঘটে। যেমন পরিপার্শ্ব বলতে কি বোঝানো হয়েছে, যে তোমাকে পরিপার্শ্ব বোঝানো হয়েছে। অথবা মনে করো যদি বলা হয় যে পৃথিবীর সাপেক্ষে গড়বাড়িগুলো স্থির না গতিশীল, পৃথিবীর সাপেক্ষে গড়বাড়িগুলো কিন্তু স্থির। তুমি দেখছো প্রত্যেকটা গড় কিন্তু কি আছে, আর অবস্থানে পরিবর্তন করতেছে না। তাহলে তুমি যার সাপেক্ষে, যাকে রেফারেন্স হিসেবে ধরে তুমি কি করতেছো, সে স্থিতি না গতি এটা তুমি কাউন্ট করতেছো, এটাকেই বেসিক্যালি বলা হয় কি তোমার স্থিতি বা পরিপার্শ্ব। পরিপার্শ্ব হচ্ছে কি যার সাপেক্ষে তুমি তুলনা করতেছো। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন এই বস্তুকে স্থিতি বা স্থির বলে। আর এই অবস্থানের অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। যেমন টেবিলের উপরে একটি বই, পৃথিবীর সাপেক্ষে ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি হচ্ছে স্থিতির একটা প্রকৃত উদাহরণ। এটাকে তোমাদের কতে থাকতে পারে, সৃজনশীল প্রশ্নের কতে থাকতে পারে। কতে থাকলে তোমাদের সব লিখতে হবে এমন না, জাস্ট সংজ্ঞাটা লিখতে হবে। একটা এক্সাম্পল দিলে দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এখন আমরা গতি নিয়ে কথা বলবো। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতি বলা হয়, আর এই অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে। যেমন নিক্ষিপ্ত তীর চলন্ত সাইকেল, এটাকে আমরা কি বলি, তোমার গতি বলো। এটাও একটা সিকিউ প্রশ্নের কতে থাকতে পারে। এখন আমরা বিভিন্ন প্রকার গতি নিয়ে কথা বলবো, বিভিন্ন প্রকার গতি নিয়ে কথা বলবো। তো এই বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথম হচ্ছে রৈখিক গতি। রৈখিক গতি কাকে বলে দেখো, আগে আমরা সংজ্ঞাটা একটু দেখি, তারপর বোঝার চেষ্টা করব যে রৈখিক গতি কোনো বস্তু যদি একটা সরলরেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটা সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে, তাহলে তার গতিকে রৈখিক গতি বলা হয়। যেমন একটি সোজা সড়কে কোনো গাড়ি গতিকে রৈখিক গতি বলে। এর মানে রৈখিক গতিটা হচ্ছে একটা সরলরেখা, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ওপর যে কোনো একটা বস্তুর গতিকে কি বলা হয়, রৈখিক গতি বলা হয়। এক্সাম্পল হিসেবে ওরা যেটা বলছে, তোমার সড়ক হচ্ছে একটা সরলরেখা, সরলরেখা বরাবর একটা গাড়ি বা একটা সাইকেল চলতেছে, তাহলে আমরা বলতে পারি ওই সাইকেলের গতিটা হচ্ছে কি রৈখিক গতি। আর মানে কি স্ট্রেট লাইন বরাবর কোনো একটা বস্তুর মধ্যে যে গতি প্রাপ্ত হয় ওইটাকে বলা হয় রৈখিক। রৈখিক মানে সরল রেখা, সরল রৈখিক গতি। আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা রৈখিক গতি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো গুণন গতি। দেখো, গুণন গতি হচ্ছে নাম থেকেই বোঝা যাচ্ছে গুণন গতি সংজ্ঞাটা আসলে কি হবে। যখন যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলো দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরে, তখন সে বস্তুর গতিকে গুণন গতি বলা হয়। মনে করো তোমার ফ্যানের গতি, ফ্যান কিন্তু একটা নির্দিষ্ট অক্ষের ওপর কেন্দ্র করে সে কিন্তু কি করতে থাকে, ঘুরতে থাকে। অথবা ঘড়ির কাঁটার গতি, মনে করো একটা সেকেন্ডের কাঁটার গতি, এই সেকেন্ডের কাঁটা কিন্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে সে কি করে, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে পর্যায়ক্রমে ঘুরতে থাকে। এটাই বলা হয়েছে যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তুর কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে। যেমন এটা যদি তোমার ঘড়ির কাঁটা হয়, ঘড়ির কাঁটা কিন্তু প্রত্যেকটা দূরত্ব সব দিক দিয়ে সমান। এর কিন্তু যেমন ঘড়ি কাঁটা এখান থেকে যদি এটা তোমার 2 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে কিন্তু 2 সেন্টিমিটার, এখান থেকে কিন্তু 2 সেন্টিমিটার। ফ্যানের ক্ষেত্রে কিন্তু সেম কন্ডিশন। সে কি করে, তোমার অক্ষ থেকে বস্তুর কণাগুলো দ্রুত অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে গড়ে, তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এগুলো হচ্ছে তোমার কি ঘূর্ণন গতি। এখন আমরা জানবো চলন গতি। চলন গতি হচ্ছে যে কোনো একটা বস্তুকে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি যদি কি করো, টেনে বা হেসড়ে সম্পূর্ণ বস্তু কণাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও, তাহলে এই বস্তুটার মধ্যে যে গতি প্রাপ্ত হবে এটাকে বলা হয় চলন গতি। চলো একটু দেখি। কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দ্রুত অতিক্রম করে, তাহলে ওই গতিকে চলন গতি বলা হয়। যেমন একখানা বইকে ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে এই গতিকে চলন গতি হবে, বা এই গতিটাকে বলা হয় চলন গতি। এখন আমরা জানবো পর্যায়বৃত্ত গতি সম্পর্কে। পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে যে মনে করো তোমার এই হচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। সে ঠিক
1 মিনিট পর মানে 60 সেকেন্ড পর সে কিন্তু এখানে আসবে, আবার ঠিক 60 সেকেন্ড পর সে কিন্তু আবার এখানে আসবে, মানে প্রত্যেকটা 60 সেকেন্ড পরে কিন্তু তার অবস্থানে কী হবে, মানে পুনরাবৃত্তি কী হবে, পরিবর্তন হবে। তো কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। পর্যায়বৃত্ত গতিটা কাকে বলে, যে সে যদি একটু দেখো যে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, একটা নির্দিষ্ট বিন্দুকে, মনে করো এটাকে তুমি নির্দিষ্ট বিন্দু কাউন্ট করলা, এই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর মানে প্রত্যেক 60 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করে। যেমন সে কিন্তু প্রত্যেকবারে কি এখান থেকে স্টার্ট করছে, স্টার্ট করে কিন্তু এখানে শেষ হচ্ছে, আবার এখান থেকে স্টার্ট করছে এখানে শেষ হয়েছে, একই দিকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এক্সাম্পল হিসেবে তোমরা বলতে পারো হচ্ছে কি, যেমন ফ্যানের গতি একটা কি পর্যায়বৃত্ত গতি, কারণ সেও কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবর ঘুরে, অথবা ঘড়ির কাঁটার গতি, এগুলো হচ্ছে কি তোমার পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ। তারপর এক্সাম্পল দেখি আমরা যে এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে। যেমন ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, পৃথিবী কিন্তু একটি নির্দিষ্ট অক্ষ বরাবর ঘুরতে থাকে। বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি পর্যায়বৃত্ত গতির এক্সাম্পল। আচ্ছা, এখন আমরা জানবো পর্যায়কাল সম্পর্কে। পর্যায়কাল কাকে বলে, যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বলতে কি, একটা নির্দিষ্ট দিক বরাবর ঘুরে নির্দিষ্ট সময় পর পর সে কী করবে, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, ওইটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কোণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে। এক্সাম্পল দিই তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে ঘড়ি, দেখো এই ঘড়িটা প্রত্যেক 60 সেকেন্ড পর পর কিন্তু কী করে, একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাহলে এই 60 সেকেন্ড এটা হচ্ছে কি পর্যায়কাল, যেটাকে টি দ্বারা, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালকে কী দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যাই হোক, এই হচ্ছে দেখো পর্যায়কালের সংজ্ঞাটা কি এখানে আছে, যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে। এটাকে তোমার টি দ্বারা প্রকাশ করা হয় পর্যায়কাল। একক হচ্ছে সেকেন্ড, একক হচ্ছে সেকেন্ড। আমি এখন এই প্রতীক আর একক নিয়ে একটু কথা বলবো। পদার্থবিজ্ঞানের ভাষায় প্রতীক আর একক কি, পদার্থবিজ্ঞানের ভাষায় প্রত্যেকটা ইম্পর্টেন্ট টার্মকে একটা নির্দিষ্ট নামে চিহ্নিত করা হয়। যেমন তোমার একটা নির্দিষ্ট নাম আছে, আমার একটা নির্দিষ্ট নাম আছে, ঠিক সেম কন্ডিশন প্রত্যেকটা পদার্থবিজ্ঞানের টপিকের একটা প্রতীক থাকে। যেমন সময়, সময়কে ফিজিক্স টি দ্বারা প্রকাশ করা হয়। সময়কে, সময় মানে টাইম, এটাকে স্মল টি দ্বারা প্রকাশ করা হয়। যেমন কোনো একটা বস্তুর ভর, ভরকে ফিজিক্স এম দ্বারা প্রকাশ করা হয়। ভর মানে হচ্ছে মাস, এম এ ডাবল এস, মাস, মাসের প্রথম বর্ণ এম, দ্যাটস ওয়াই এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তারপরে স্মরণ, স্মরণ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটাকে তোমার এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক সেম কন্ডিশন তোমার মনে করো বস্তুর ব্যাগ, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, তাহলে তার একটা ব্যাগ হবে, ব্যাগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটা বস্তুর বল, ফোর্স, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ব্যাগের ইংলিশ ভ্যালোসিটি, সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটা বস্তুর ত্বরণ, ত্বরণকে তোমার অ্যাক্সেলারেশন এ দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। তো ফিজিক্সের এরকম তোমার অনেকগুলা প্রতীক আছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এবং এদের একক আছে। একক জিনিসটা কি, একক জিনিসটা হচ্ছে, আমি প্রথম তোমাদের বরের একক দিয়ে কথা বলি। যে আমি তোমাকে বললাম তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে তুমি চাল কিনলে বা নিয়ে আসলে বাসায়, আসার পরে তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি আনছো, তুমি আমাকে বললাম আমি চাল আনছি। ওকে, আমি তোমাকে যে প্রশ্ন করি তুমি কতটুকু চাল আনছো, তুমি আমাকে অ্যান্সার দিলা আমি 5, এরপরে অটোমেটিক তুমি কেজি বলতেছো অথবা গ্রাম বলতেছো, যে আমি 5 কেজি চাল আনছি। তো তুমি যে 5 কেজি চাল আনছো, তুমি কিন্তু অটোমেটিক কী করছো, বরের সাথে কেজি যোগ করছো। এই কেজিটা হচ্ছে কি ওই বরের একক। যেমন সময়, সময় কয়টা, তুমি কতক্ষণ যাবত পড়তেছো, তুমি আমাকে বললা স্যার আমি 2 ঘন্টা 30 মিনিট 35 সেকেন্ড যাবত পড়তেছি। দেখো এইখানে 2 ঘন্টা প্রথম আওয়ার, তারপরে তুমি মিনিট ইউজ করছো, তারপরে তুমি সেকেন্ড ইউজ করো, এবং সবচেয়ে ছোট হচ্ছে সেকেন্ড, সেজন্য সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। স্মরণ, স্মরণ মনে করো একটা বস্তু এখানে ছিল, এখান থেকে তুমি কি করছো এখানে আনছো। আমি তোমাকে প্রশ্ন, তুমি কতটুকু দূরত্ব অতিক্রম, মানে এটা কতটুকু দূরে আনছো, তুমি আমাকে বলো এটা 2 মিটার দূরে আনছি, তাহলে স্মরণের একক হচ্ছে কি মিটার। ঠিক সেম কন্ডিশন ব্যাগের একক হচ্ছে মিটার, এটাকে পার পড়া হয় মিটার পার সেকেন্ড। একটু খেয়াল করো, মিটার পার সেকেন্ড।
আবার একটু বলতেছি, সময়ের একক সেকেন্ড, ভরের একক কেজি, এবং সরণের একক হচ্ছে মিটার, এবং বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। বলের একক হচ্ছে নিউটন, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফার্স্ট টাইম তোমরা জিনিসগুলো মুখস্থ করবা, আস্তে আস্তে এটা সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। তাহলে আমি এখানে যে ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে যে ফিজিক্সের বিভিন্ন টার্মের কী থাকে, প্রতীক থাকে, এবং প্রত্যেকটা প্রতীকের এক একটা করে একক থাকে। এককটা হচ্ছে ওইটাকে প্রকাশ করার একটা মাধ্যম, এটাকে প্রকাশ করার একটা মাধ্যম। যেমন আমি তোমাকে এই একক নির্ধারণ করা হয় 3টা পদ্ধতিতে। প্রথম পদ্ধতির নাম হচ্ছে MKS পদ্ধতি, যেটাকে আমরা SI এককও বলি, মানে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট। তারপরে হচ্ছে FPS, তারপর হচ্ছে CGS। তো এই MKSটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ড যে এম মানে মিটার, কে মানে কেজি, এস মানে সেকেন্ড, এর সংক্ষিপ্ত হচ্ছে MKS পদ্ধতি। 2 নম্বর হচ্ছে FPS ফিট, পি মানে পাউন্ড, এস মানে হচ্ছে কি সেকেন্ড। CGS পদ্ধতি সেন্টিমিটার, তোমার জিএ হচ্ছে গ্রাম। ওকে, তোমার জিএ হচ্ছে গ্রাম, তোমার সি হচ্ছে তোমার সেন্টিমিটার, জি হচ্ছে গ্রাম, আর এস হচ্ছে সেকেন্ড। তো এই হচ্ছে 3টা পদ্ধতিতে। এখন 3টা পদ্ধতিতে একটু কথা বলি। মনে করো তুমি 5 কেজি চাল আনছো, 5 কেজি, তুমি এখানে কিন্তু কেজি বলতে পারো, অথবা তুমি এখানে কি বলতে পারো যে আমি আপনার 50 গ্রাম বা 500 গ্রাম চাল আনছি, তাহলে এই যে গ্রাম, 500 গ্রাম, তাহলে এটা হচ্ছে গ্রামের পদ্ধতিতে। অথবা তুমি এখানে কি বলতে পারো যে যখন তোমরা বাজারে গিয়ে কেক কিনো, কেক কেনার সময় কিন্তু তুমি বলো আমি কিন্তু তখন কিন্তু 1 কেজি কেক কিনছি, 2 কেজি কেক বলছি, এরকম কিন্তু বলি না। আমরা বলি কি 1 পাউন্ড, 2 পাউন্ড, এরকম টাইপের কিছু একটা আমরা বলি। তো এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে আমাদের তোমার FPS পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এই হচ্ছে পদ্ধতি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু পরে কথা বলবো। বেসিক্যালি এখন আমাদের এগুলো কথা বলার কথা ছিল না। এখানে তোমার পর্যায়কালের মানে প্রতীক হচ্ছে টি, আর একক সেকেন্ড, এইখান থেকে বেসিক্যালি এই টপিকগুলো আসছে। এগুলো নিয়ে আমি বিস্তারিত আরও অনেকবার কথা বলবো। তো যাই হোক, এখন আমরা কথা বলবো হচ্ছে স্পন্দন গতি নিয়ে। স্পন্দন গতি কাকে বলে? স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন। টপিকটা বলার আগে একটু বোঝার চেষ্টা করো। দেখো, মনে করো এটা হচ্ছে একটা সরল দোলক, এটা হচ্ছে একটা সরল দোলক। এখন সরল দোলকের ওপর যখন তুমি বল প্রয়োগ করো, সে কী করবে, যেটাকে আমরা ইংলিশে স্প্যান্ডুলাম বলি, সে তার অর্ধেক সময় এখানে গেল, এখানে যাওয়ার পরে সে আবার এখানে আসলো, আবার বাকি অর্ধেক সময় সে কী করলো, এখানে গেল। তাহলে এর মানে সে কিন্তু কী করতেছে, এই পথে সে গুণন অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে কি তোমার স্পন্দন গতি। যে কোনো একটা পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণা তার গতিপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গমন করে, তখন ওই বস্তুটার গতিটাকে বেসিক্যালি বলা হয় স্পন্দন গতি। চলো তারপর একটু দেখি যে স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে স্পন্দন গতি বলে। যেমন সরল দোলকের গতি, কম্পনশীল সুরশলাকার গতি, গিটারের তারের গতি, এগুলো হচ্ছে স্পন্দন গতির এক্সাম্পল। আই থিঙ্ক তোমাদের ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাশি। রাশি কাকে বলে? রাশি হচ্ছে কোনো একটা বস্তু বা পদার্থের যদি মান নির্ণয় করা যায়, মানে যার মান নির্ণয় করা যায় তাকে রাশি বলে। তোমার বর কত, তুমি তোমার বর বললে আমার বর 50 কেজি, তাহলে বর একটা রাশি। এখন কয়টা বাজে, এখন বা তুমি কাজ কয় ঘন্টা যাবত করেছো, আমি 2 ঘন্টা যাবত কাজ করেছি, তাহলে সময় একটা রাশি। অথবা মনে করো তোমাকে আমি বললাম যে একটা বস্তু একটা দিকে গমন করতেছে, তাহলে সে মানে কত বেগে গমন করতেছে, সে 5 মিটার পার সেকেন্ড বেগে গমন করতেছে, তাহলে এটা একটা রাশি। রাশি হচ্ছে যার মান নির্ণয় করা যায়। তাহলে এখন মান নির্ণয় করা যায় 2টা পদ্ধতিতে। একটা হচ্ছে তোমার মানে রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, এই হচ্ছে স্কেলার রাশি, আর 2 নাম্বার হচ্ছে ভেক্টর রাশি, এই হচ্ছে তোমাদের ভেক্টর রাশি। স্কেলার রাশি বা এটাকে বলা হয় অদিক রাশি। যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিক নির্ণয় করার কোনো প্রয়োজন নাই, তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কাকে বলে? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক দুইটাই প্রয়োজন, ওইটাকে বলা হয় কি ভেক্টর রাশি। চলো ব্যাপারটাকে তোমাদের একটু এক্সপ্লেন করি। মনে করো তুমি বাজার থেকে চাল আনছো, এখন আমি তোমাকে বললাম কি আনছো, তুমি চাল আনছো, কয় কেজি চাল আনছো, 5 কেজি চাল আনছো। তাহলে কিন্তু তোমার আমার প্রশ্নের পরে আর কিন্তু কোনো উত্তর দেওয়া যায় না। 5 কেজি চাল আনলাম, এর মানে কি
এই ভরটাকে প্রকাশ করার জন্য আমার শুধু মান দরকার হয়েছে। এখন কোনো একটা বস্তু কণাকে তুমি এইখান থেকে এইখানে আনছো, এটা হচ্ছে 2 মিটার। তো আমি প্রশ্ন করলাম বস্তুটাকে তুমি এ থেকে বিতে আনছো, এটা কত মিটার? তুমি প্রশ্ন করলে এটা 2 মিটার দূরত্বে আনছে। আমি যদি তোমাকে প্রশ্ন করি কোন দিকে আনছো, এটা কিন্তু একটা অ্যান্সার আনছে। আমি এটাকে পশ্চিম দিকে আনছি অথবা উত্তর দিকে আনছি, এর মানে এখানে মানের সাথে আমার দরকার পড়তেছে কি দিকের। এর মানে কিছু কিছু রাশি আছে যাদেরকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, এদেরকে স্কেলার বা অধিক রাশি বলে। আবার কিছু কিছু রাশি আছে যাদের মানও প্রয়োজন দিকেও প্রয়োজন, ওদেরকে ভেক্টর বা দিক রাশি বলা হয়। চলো এখন একটু পড়ে তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবা। যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, যদি বলি এই জিনিসটার দৈর্ঘ্য কত, 2 মিটার, 5 মিটার, 10 মিটার, কোন দিকে দৈর্ঘ্য 2 মিটার, এটা কিন্তু প্রশ্ন করা যায় না। তাহলে দৈর্ঘ্য হচ্ছে একটা কি স্কেলার রাশি। 2 নাম্বার হচ্ছে বর, বস্তুটার বর কত, 2 কেজি, 5 কেজি, বর একটা স্কেলার রাশি। দ্রুতি হচ্ছে সময় সাপেক্ষে তোমার স্মরণের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, এটা নিয়ে আমরা পরে পড়বো। মানে এটা হচ্ছে ব্যাগের মতো, ব্যাগ একটা নির্দিষ্ট দিকে হয়, দ্রুতি কি কোনো নির্দিষ্ট দিকে হয় না। তাহলে এটাও একটা কি রাশি, তোমার স্কেলার রাশি, কারণ এখানে আছে যে কোনো দিকে সময় সাপেক্ষে তোমার দূরত্বের অতিক্রমের হারকে তোমার দ্রুতি বলা হয়। কাজ, তুমি কতটুকু কাজ করছো, কাজকে ডব্লু দ্বারা প্রকাশ করা হয় এবং কাজের একক হচ্ছে জোল। এগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করবা। একটু আগে তোমাদের যে প্রতিকার একক নিয়ে কথা বলছি। শক্তিকে ই দ্বারা প্রকাশ করা মানে এনার্জি, এর এককও কি জোল। কাজের একক এবং তোমার কি মানে এককটা ভিন্ন হয়। তারপরে সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, এর একক সেকেন্ড। আয়তনকে ভি দ্বারা ভলিউম, আয়তনের একক হচ্ছে ঘনমিটার, এম কিউব। তাপমাত্রা মানে হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস। তো যে কথাগুলো বলছি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, নেক্সটে আমাদের এগুলো লাগবে। আর এই প্রত্যেকটা টার্ম মুখস্থ করে রাখবা, কারণ এমসিকিউ থেকে নিচের কোনটা স্কেলার রাশি তোমাকে বলতে হবে যে এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। এখন দেখো ভেক্টর রাশি নিয়ে একটু কথা বলি। যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলা হয়। যেমন সরণ, বস্তুটার সরণ হয়েছে 5 মিটার, কোন দিকে, পশ্চিম দিকে, তাহলে এটা একটা কি তোমার ভেক্টর রাশি, মানে এর সাথে দিকের প্রয়োজন। ওজন হচ্ছে কি একটা নির্দিষ্ট দিকে হয়, বস্তুটার ওজন কোন দিকে, 5 কেজি মিটার পার সেকেন্ড, এটা তোমাকে অবশ্যই কি করতে হবে, দিকটা বলে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার ব্যাগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তোমাদের বলছি এটা হচ্ছে কি কোন দিকে ব্যাগ, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা, এগুলো হচ্ছে এক একটা ভেক্টর রাশি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে রাশি হচ্ছে 2 প্রকার। এখন আমরা কথা বলবো দূরত্ব নিয়ে। দূরত্ব এবং সরণ দুইটা জিনিস একই কথা। মনে করো এখানে একটা বস্তু আছে, একটা পার্টিকেল এখানে আছে, এই পার্টিকেলটা তুমি এইখান থেকে কি করছো, এইখানে নিয়ে গেছো, এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এখন এইখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে 5 মিটার। ওকে, এখন যদি এই এ বিন্দু থেকে বস্তুটাকে তুমি যে কোনো দিকে 5 মিটার দূরে নিয়ে যাও, তাহলে এটাকে বলা হয় দূরত্ব। আর যদি আমি বলি তুমি এ বিন্দু থেকে বস্তুটাকে পশ্চিম দিকে 5 মিটার দূরে নিয়ে যাও, তখন এটাকে বলা হয় সরণ। মানে আমি তোমাদেরকে এটা বলতেছি, যে কোনো দিকে বস্তুর যে দূরত্বটা অতিক্রম করে ওইটাকে বলা হয় দূরত্ব। বস্তুটা যে পথটুকু অতিক্রম করে ওটাকে বলা হয় দূরত্ব। আর নির্দিষ্ট দিকে বস্তু যে পথটুকু অতিক্রম করে এটাকে বলা হয় কি সরণ। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখবো, যে কোনো দিকে, দিক ইজ নট ইম্পর্টেন্ট টপিক, যে কোনো দিকে একটা বস্তু যে পথ অতিক্রম করে তাকে বস্তুর দূরত্ব বলে। দূরত্বের মান আছে কিন্তু দিক নেই, কারণ এটা স্কেলার রাশি। দূরত্বের একক হচ্ছে মিটার, দূরত্বের একক কি মিটার, এবং এর মাত্রা হচ্ছে কি তোমার এল। এখন আমি একটু মাত্রা নিয়ে কথা বলবো। যেমন এখানে প্রথম ছিল তোমার দূরত্ব, তাহলে দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বকে বেসিক্যালি ডি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে মিটার। এবং এখানে আরেকটা জিনিস মাত্রা হচ্ছে 3টা জিনিসের মাত্রা আছে। ফার্স্ট হচ্ছে ভরের মাত্রা হচ্ছে তোমার প্রকাশ করা হয় এম দ্বারা, একক হচ্ছে কেজি এবং মাত্রা হচ্ছে তোমার ক্যাপিটাল এম। মাত্রা নিয়ে আমরা ডিটেলস পরে পড়ব। 2 নাম্বার হচ্ছে সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা, একক হচ্ছে সেকেন্ড এবং এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। এবং দূরত্ব অথবা
দূরত্ব অথবা সরণ, এদের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। তোমরা অবশ্যই জিনিসটা, তিনটে জিনিস মুখস্থ করে রাখবা। বলের মাত্রা এম, সময়ের মাত্রা টি, এবং দূরত্ব বা সরণের মাত্রা হচ্ছে কি তোমার এল। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি বলছে, এবং মাত্রা হচ্ছে কি তোমার এল। আর এখানে এটাকে স্কেলার রাশি কেন বলছে, যে কোনো দিকে, কারণ স্কেলার রাশি কাকে বলে, শুধু মানের দরকার, দিক নির্দেশের কোনো দরকার নাই। এখন আমরা জানবো সরণ সম্পর্কে। সরণটা কি, একটা নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে, একটা নির্দিষ্ট কিন্তু কি দিকে। তাহলে যেহেতু এখানে দিক বলা আছে, তাহলে সরণ অবশ্যই কী রাশি, ভেক্টর রাশি। দেখো সরণের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা এল। আমি তোমাদের প্রথমে বলছি দূরত্ব, যে দূরত্ব এবং সরণের মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল এল, এবং মাত্রাকে তোমার তৃতীয় বন্ধনীর ভিতরে প্রকাশ করা হয়, মাত্রাকে তৃতীয় বন্ধনীর ভিতরে প্রকাশ করা হয়। আচ্ছা, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, সরণের একক হলো দৈর্ঘ্যের একক অর্থাৎ মিটার। আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা দ্রুতি সম্পর্কে জানবো। দ্রুতির সাথে আছে বেগ, দ্রুতি এবং বেগ। তোমার দ্রুতি বেগ দুইটাকে তুমি ইজিলি ভি দ্বারা প্রকাশ করতে পারো, মানে দ্রুতি মানেও ভেলোসিটি, বেগ মানেও ভেলোসিটি, দুইটা জিনিস একই, কিন্তু পার্থক্য হচ্ছে এটা যে কোনো দিকে আর এটা একটা নির্দিষ্ট দিকে। ব্যাগ কোন দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে, মানে একটা দিক যখন বলবা সেটা হচ্ছে ব্যাগ, আর দিক যখন বলবা না সেটা হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর ব্যাগ হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে সময়ের সাপেক্ষে দূরত্বের অতিক্রমের হারকে দ্রুতি বলা হয়, আর সময় সাপেক্ষে সরণের অতিক্রমের হারকে কি বলা হয়, বেগ বলা হয়। কারণ দ্রুতির সাথে আমরা দূরত্ব দিব, কারণ দূরত্ব সে নিজেও একটা কি স্কেলার রাশি, আর বেগের সাথে আমরা সরণ দিব, কারণ সে নিজে একটা কি ভেক্টর রাশি। চলো একটু দেখি। দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। কোনো একটি গতিশীল বস্তুর সরল বা বক্রপথে স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে, অর্থাৎ প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলা হয়। ফিজিক্সের সূত্র আছে, যেমন এটা একটা সূত্র, একটা পপুলার সূত্র, আমরা অনেকবার ইউজ করব। দেখো আমরা প্রথম যেহেতু সূত্র নিয়ে কাজ করতেছি, যে দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করে, দ্রুতি হচ্ছে কি, কোনো একটা গতিশীল বস্তু সরল ও বক্রপথের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়, মানে কি দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। তাহলে এর মানে দ্রুতি ভি ইকুয়াল ডি বাই টি, এটা হচ্ছে একটা সূত্র, আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। আর দ্রুতির একক কি, দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কীভাবে হয়েছে একটু বলি, যেমন ভি ইকুয়াল ডি বাই টি, দেখো ভি ইকুয়াল হচ্ছে ডি বাই টি। এখন ডি এর একক হচ্ছে কি মিটার, আচ্ছা, আর টি এর একক হচ্ছে কি সেকেন্ড। এখন এই জিনিসটাকে তুমি লিখতে পারো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। কি বুঝে গেছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে দ্রুতি। দ্রুতি হচ্ছে যে কোনো দিকে সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলা হয়, তোমার দ্রুতি বলা হয়। এখন দেখো দ্রুতি একটা স্কেলার বা অদিক রাশি। এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে, এসআই জিনিসটা একটু আগে তোমাদেরকে বলছিলাম যে তোমার আমরা বস্তুর ভরকে তিনটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, যেমন কেজি বলতে পারি, অথবা আমরা কি গ্রাম বলতে পারি, অথবা আমরা কি পাউন্ড বলতে পারি, POUND পাউন্ড। পাউন্ডটা হচ্ছে যে আমরা কেক যখন কিনি তখন বলি যে 1 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড, ঠিক আছে। তাহলে কেজি হচ্ছে MKS পদ্ধতি, আর তোমার গ্রামটা হচ্ছে CGS পদ্ধতি, মানে ভরের একক CGS পদ্ধতিতে গ্রাম, আর পাউন্ড হচ্ছে FPS পদ্ধতিতে। তাহলে এই MKS পদ্ধতিকে বলা হয় কি SI পদ্ধতি। SI মানে S মানে স্ট্যান্ডার্ড, I মানে ইন্টারন্যাশনাল। তাহলে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল ইউনিট, মানে আন্তর্জাতিক দিক থেকে এটাকে কী করা হয়, তোমার স্বীকৃতি প্রাপ্ত করা হয়। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। দ্রুতির একক মিটার পার সেকেন্ড, যেটাকে প্রতীক হচ্ছে কি M/S, মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড, অথবা যে এটাকে আমি এইভাবে লিখছি, অথবা তুমি এটাকে মিটার পার সেকেন্ড এইভাবেও লিখতে পারো ইনভার্স দিয়ে। হ্যাঁ, একই কথা, কারণ প্রথম ছিল M/S, এখন 1/S মানে ইনভার্স লেখা যায়, M ইনভার্স, M is inverse, অথবা তুমি এটাও লিখতে পারো, মানে তিনটাই লেখা সম্ভব, তবে এটা না, এটা লিখবা না, এটা সাধারণত লেখা হয় না, হয় তোমরা এটা লিখবা না, অথবা কি তোমরা এটা লিখবা। ওকে, আর মাত্রা হচ্ছে যেহেতু ভি ইকুয়াল কি, ভি ইকুয়াল হচ্ছে ডি বাই টি। এটা সূত্র। তো ডি এর মাত্রা হচ্ছে এল, মনে আছে, আর টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে, কারণ মাত্রাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এল টি ইনভার্স 1। এটা হচ্ছে তার মাত্রা, এটা তোমার দ্রুতি। তাহলে দ্রুতি আর ব্যাগ যেহেতু সেম জিনিস, তাহলে দুটার ক্ষেত্রেও কী হবে, তোমার কোনো পরিবর্তন হবে না। তো যাই হোক, আমরা ব্যাগ সম্পর্কে একটু পরে জানবো, আগে গড় দ্রুতি সম্পর্কে জানবো। গড় মানে কি, গড় মানে হচ্ছে তোমার, যেমন তোমাদের
তিনজন বান্ধবী বা তিনজন বন্ধু তাদের গড় নির্ণয়, বয়সের গড় নির্ণয় করতে বললাম, তাহলে কী করবা তোমরা তাদের বয়স যোগ করে 3 দ্বারা ভাগ করবা। ঠিক সেম কন্ডিশন, 3-4টা দ্রুতির যোগফলকে ওই 3-4 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় ওইটাকে বলা হয় কি গড় দ্রুতি বা মিন স্পিড। কোনো বস্তুর গতিকালে যদি কখনো দ্রুতির মানের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে সুষম দ্রুতি বলে। গড় দ্রুতির প্রথমে আমরা জানবো হচ্ছে সুষম দ্রুতি। সুষম মানে হচ্ছে সমান, যদি সময় সাপেক্ষে তোমার বস্তুর দ্রুতির কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হয় সুষম। আচ্ছা, এখন অসম হচ্ছে যদি হয় কি, তারপরে জানবো হচ্ছে অসম। অসম হচ্ছে যদি বস্তুর গতি সমান সময়ে সমান দ্রুত অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে বলা হয় অসম দ্রুতি। মনে করো সুষম আর অসমের মধ্যে একটা পার্থক্য দেখি। আচ্ছা, মনে করো একটা বস্তু এইখান থেকে এখানে যাবে, তো প্রথম সেকেন্ডে তার দ্রুতি ছিল 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডেও তার দ্রুতি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে তার দ্রুতি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। মানে কি প্রত্যেক সেকেন্ডে তার দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে বলা হয় সুষম। আর অসম হচ্ছে কি প্রথম সেকেন্ডে 5, দ্বিতীয় সেকেন্ডে 4, তৃতীয় সেকেন্ডে আবার 5, তাহলে এটাকে বলা হয় অসম। ওকে, এখানে এটাই বলা হয়েছে। আবার একটু দেখো যে কোনো বস্তুর গতিকালে যদি কখনো দ্রুতির মানের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে, তাহলে ওই বস্তুর দ্রুতিকে সুষম দ্রুতি বলে। আচ্ছা, এখন আমরা জানবো অসম দ্রুতি সম্পর্কে। অসম দ্রুতিটা কি, যদি বস্তুর গতি সমান সময়ে সমান দ্রুত অতিক্রম না করে তাহলে সেই দ্রুতিকে অসম দ্রুতি বলে। প্রথমটা 5, পরেরটা 4, পরেরটা আবার 5 বা 3, এটা হচ্ছে কি অসম। বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে অতিক্রান্ত মোট দ্রুতিকে সমান সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত যে দূরত্ব পাওয়া যায় এটাকে কি বলা হয় তোমার গড় দ্রুতি বলা হয়। গড় দ্রুতি হচ্ছে কি সে সুষম না, মানে সমান সময় সমান দ্রুত অতিক্রম করতেছে না, প্রথম 5, তারপরে 4, তারপরে আবার 3, তারপরে আবার 5 এরকম করতেছে। তাহলে আমরা সবগুলো দ্রুতিকে যোগ করে সময় দ্বারা ভাগ করলে আমরা যে দ্রুতিটা পাবো এটাকে গড় দ্রুতি বলা হয়। গড় দ্রুতি মানে মোট দূরত্ব বাই কি মোট সময়। আই থিঙ্ক আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখানে আমরা কিন্তু 3টা সূত্র মানে 3টা সংজ্ঞা পড়ছে, একটা হচ্ছে কি সুষম দ্রুতি, একটা হচ্ছে অসম দ্রুতি, আর একটা হচ্ছে কি গড় দ্রুতি। তাহলে সুষম হচ্ছে সময় সাপেক্ষে যদি অতিক্রান্তের দূরত্বের হার যদি সবসময় সমান থাকে তাহলে সেটা হচ্ছে সুষম, আর যদি সবসময় অসমান থাকে সেটা হচ্ছে অসম। আর যদি অসম দ্রুতির ক্ষেত্রে বা সুষম নয় এমন দ্রুতির ক্ষেত্রে সবগুলো অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় ওইটাকে বলা হয় কি তোমার গড় দ্রুতি। ওকে, আমরা এখন জানবো বেসিক্যালি ব্যাগ সম্পর্কে। ব্যাগ ইংলিশ হচ্ছে ভ্যালোসিটি। দেখো এখানে কি লেখা আছে ভ্যালোসিটি। ভ্যালোসিটি হচ্ছে জন্য ব্যাগকে কী দ্বারা প্রকাশ করি আমরা ভি দ্বারা প্রকাশ করি। একক কি মিটার পার সেকেন্ড, এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো অথবা তোমরা এটাকে মিটার ইনভার্ট সেকেন্ড এটাও লিখতে পারো। যাই হোক, এটা নিয়ে আমরা পরে কথা বলি। ব্যাগ একটা ভেক্টর রাশি, তাহলে একটা নির্দিষ্ট দিকে সংজ্ঞাটা এরকম বলতে হবে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে ব্যাগ বলে, অথবা বস্তু নির্দিষ্ট দিকে। দেখো এখানে কিন্তু বলা হয়েছে বস্তুর নির্দিষ্ট দিকে একক সময় যে পথ অতিক্রম করে তাই হচ্ছে কি ব্যাগ। এটি একটি ভেক্টর রাশি। ব্যাগের মাত্রা হচ্ছে L/T ইনভার্স 2, কারণ দ্রুতি আর ব্যাগ কিন্তু একই কথা, শুধু ওইটা একটা স্কেলার রাশি, এটা একটা ভেক্টর রাশি। ব্যাগের একক এবং দ্রুতির একক একই, অর্থাৎ মিটার পার সেকেন্ড। দ্রুতি আর ব্যাগের মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু পার্থক্য হচ্ছে দ্রুতি একটা স্কেলার রাশি, ব্যাগ একটা কি ভেক্টর রাশি। দুইটার একক কি মিটার পার সেকেন্ড এবং দুইটার মাত্রা L/T ইনভার্স 1। ওকে, আচ্ছা এখন আমরা কথা বলবো সুষম ব্যাগ নিয়ে। সুষম দ্রুতি যেহেতু তোমরা বুঝো তাহলে ব্যাগটা তোমরা অবশ্যই বুঝবা। সুষম দ্রুতিটা কি ছিল? সুষম দ্রুতিটা হচ্ছে যদি সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তন সবসময় সমান হয়, তাহলে ওইটার হারকে সুষম দ্রুতি বলা হয়। তাহলে ব্যাগটা কি হবে? যদি গতিশীল কোনো বস্তুর ব্যাগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর ব্যাগকে সুষম বেগ বা সমবেগ বলে। সুষম বেগ যে কথা, সমবেগ কিন্তু একই কথা। যেমন বাতাসের বেগ 332 মিটার পার সেকেন্ড, এটা এমসিকিউতে থাকে যে প্রতি সেকেন্ড বাতাস 332 মিটার করে দূরত্ব অতিক্রম করে। মানে তার দিকেরও পরিবর্তন হয় না, ইভেন তার কি তোমার মানে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন হয় না। যদি গতিশীল কোনো বস্তুর ব্যাগের মান ও দিক অপরিবর্তিত থাকে সর্বদা তাহলে সে বস্তুর দ্রুতিকে কি বলা হয়? সুষম দ্রুতি বলা হয়। এখন তোমার এখানে যদি আমি তোমাদের প্রশ্ন করি যে অসম দ্রুতি কাকে বলে, তাহলে তোমরা কি বলবা যে যদি কোনো একটা বস্তু একটা মানে তাদের ব্যাগের পরিবর্তন হয় এবং দিকের পরিবর্তন তাহলে অসম বলা হয়। তাহলে গড়টা কি হবে? হ্যাঁ, সবগুলা ব্যাগকে সময় দ্বারা ভাগ করলে, সবগুলা দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে
আমরা যে ব্যাগটা পাবো ওইটাকে কি বলা হয়, গড় ব্যাগ বলা হয়। ওকে, ত্বরণ, ত্বরণ ইংলিশ হচ্ছে অ্যাক্সেলারেশন, সেজন্য ত্বরণকে আমরা বেসিক্যালি এ দ্বারা প্রকাশ করি। ত্বরণকে আমরা বেসিক্যালি এ দ্বারা প্রকাশ করি। এর একক হচ্ছে, সূত্র হচ্ছে ভি/টি। ত্বরণের সূত্র হচ্ছে ভি/টি। তাহলে ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে এস। তাহলে এখন এটা যদি উপরে তাহলে এস স্কোয়ার হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা মিটার এস ইনভার্স টু, এটা হচ্ছে ত্বরণের একক। যদি মাত্রা বলি তাহলে কি হবে একটু খেয়াল করো, ব্যাগের মাত্রা ছিল এম না এল টি ইনভার্স 1, আবার সময়ের মাত্রা এখানে কি আছে টি, এটা উপরে গেলে কি এম এল টি ইনভার্স 2, এটাকে তুমি থার্ড ব্রেকের মধ্যে প্রকাশ করলো। আশা করি বুঝতে পারছো। দেখো কি লেখা আছে, সময়ের পরিপ্রেক্ষিতে কোনো একটি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, একে এ দ্বারা প্রকাশ করা হয়। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় তোমার একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে। আচ্ছা, যেমন অবিকর্ষ প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তু কোণা, যে কোনো একটা বস্তু উপর থেকে মাটিতে পড়লে সর্বদা তার সে কী করবে, তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। তাহলে এটা একটা কি সুষম ত্বরণ, যেটা বেসিক্যালি জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যাই হোক, আমরা এখানে কী পড়লাম, ত্বরণ সম্পর্কে জানলাম। আবার কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না হয় তাহলে সে ত্বরণকে বলা হয় অসম ত্বরণ। অসম তোমরা জানো, সুষম মানে যদি বেগ বৃদ্ধির হার সবসময় সমান থাকে তবে তাকে সুষম বলা হয়, আর অসমটা হচ্ছে কি, যদি বেগ বৃদ্ধির হার সবসময় সমান না থাকে তাকে এটা অসম বলে। তাহলে গাড়ি, সাইকেল, রিক্সা ইত্যাদির গতি হচ্ছে কি তোমার একটা অসম, কারণ গাড়ি, সাইকেল এরা কিন্তু একটা নির্দিষ্ট বেগে সবসময় চলে না, কখনো কখনো তার বেগ বেশি হয়, কখনো কখনো তার বেগ কী হয়, কম হয়। তাহলে এটা কি, এটা অনির্দিষ্ট বেগ। মন্দন হচ্ছে বেগ যদি সময় সাপেক্ষে হ্রাস পায়, বেগ যদি সময় সাপেক্ষে বৃদ্ধি পায় তাহলে সেটাকে ত্বরণ বলা হয়, আর যদি বেগ যদি সময় সাপেক্ষে হ্রাস পায় তখন তাকে কি বলা হয়, তোমার মন্দন বলা হয়। তো যাই হোক, আমরা ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। দেখো, সরল পথে চলমান বস্তু সময়ের সাথে বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়। ব্রেক কষার সময় যে কোনো যানবাহনের যে গতিটা, ব্রেক করলে কিন্তু কী হয়, সময় সাপেক্ষে বেগ কী পায়, হ্রাস পায়, তাহলে ওইটাকে বলা হয় মন্দন। যদি সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি পায় সেটাকে বলা হয় ত্বরণ, এবং যদি হ্রাস পায় সেটাকে কী বলা হয়, তোমার মন্দন বলা হয়। সংজ্ঞা আকারে আসে, তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। এখন আমরা বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্যটা দেখব। বেগ এবং ত্বরণের মধ্যে পার্থক্য কী, যেমন প্রথম আমরা বলতে পারি, বেগের সংজ্ঞাটা বলতে পারি, সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, আর সময় সাপেক্ষে বস্তুর মানে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। দেখো, সময়ের সাপেক্ষে সাথে বস্তুর সরণের পরিবর্তনকে বেগ বলে, সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনকে ত্বরণ বলে। আমরা কিন্তু বেগের মাত্র এল টি ইনভার্স 1 আর ত্বরণের মাত্র হচ্ছে এল টি ইনভার্স 2, কারণ ত্বরণের সূত্র হচ্ছে এ ইকুয়াল ভি/টি আর বি এর সূত্র হচ্ছে এস/টি। এগুলো কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে এখান থেকে কিন্তু এল ট্যান ইনভার্স 1 ছিল, আর এখান থেকে আমি তোমাদের বের করে দেখাচ্ছি এল ট্যান ইনভার্স কি তোমার 2। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ব্যাগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এসআই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এস মানে স্ট্যান্ডার্ড, আই মানে ইন্টারন্যাশনাল, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট। ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ হচ্ছে কি ভি/টি, ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর টি এর একক আরেকটা সেকেন্ড, এই এসটা উপরে উঠলে কী হবে, এম এস ইনভার্স 2 বা এম পার 2। ওকে, তোমরা এটাও চাইলে লিখতে পারো। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি পার্থক্যটা তোমরা সুন্দর করে মুখস্থ করে রাখবা। এটা ক্ষতে আসে, 2 মার্কসের জন্য ক্ষতে আসে, অবশ্যই দেখে রাখবা বা বোঝার চেষ্টা করবা। এখন আমরা দূরত্ব সময় লেখচিত্রটা দেখার চেষ্টা করব। দূরত্ব সময় লেখচিত্র। দেখো, সময় যদি কোনো একটা বস্তু, এটা হচ্ছে তোমার সময় মানে টি, আর এটা হচ্ছে দূরত্বকে কী দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার এস দ্বারা, এটা হচ্ছে এস। এখন একটা বস্তু, এটা হচ্ছে মনে করো 2 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 6 সেকেন্ড, এটা 2 মিটার, 4 মিটার, 6 মিটার। 2 সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে 2 সেকেন্ড পরে তার অতিক্রম করছে কি 2 মিটার দূরত্ব। 4 সেকেন্ড পর সে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, তারপরে সে 6 সেকেন্ড পর 6 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো, তাদের অতিক্রান্ত বিন্দুটা কিন্তু এইখানে মিলিত হয়েছে। এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পাইতেছি, এই রেখাটা পাইতেছে। তাহলে এটা হচ্ছে কি
তোমার দূরত্ব সময় লেখচিত্র। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে একটা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের উপর নির্ভর করে। এই সম্পর্কে একটি লেখের বা গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয়। এক্ষেত্রে ছক কাগজে গ্রাফ পেপার এক্স অক্ষ বরাবর সময়টি, যে এটাকে এক্স অক্ষ বলা হয়, এটাকে ওয়াই অক্ষ বলা হয়। এক্স অক্ষ বরাবর সময়টি, ওয়াই অক্ষ বরাবর সময় মানে দূরত্ব কি তোমার এস বা ডি, এটা প্রকাশ করা হয়েছে। দেখো এক্স অক্ষ বরাবর সময়টি, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এস স্থাপন করে দূরত্ব সময় লেখচিত্র পাওয়া যায়। এই যে ওরা যে লাইনটা সরাসরি দিয়েছে এটা কীভাবে হয়েছে এটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যে এটা ছিল সময়, এটা ছিল কি বস্তুর দূরত্ব। সে প্রথম সেকেন্ডে 1 মিটার গেছে, এই হচ্ছে 1 মিটার। তাহলে এই দুটাকে সংযোগ করলে এখানে একটা বিন্দু পাইছি। দ্বিতীয় সেকেন্ডে সে 2 মিটার গেছে, এই দুটাকে সংযোগ করলে আরেকটা বিন্দু পাইছি। তৃতীয় সেকেন্ডে সে গেছে 3 মিটার গেছে, সংযোগ করলে আরেকটা বিন্দু পাইছি। এইগুলো এই তিনটা, একটা দুইটা তিনটা বিন্দু যোগ করলে এই হচ্ছে রেখাটা পাইছি। এটা হচ্ছে কি তোমার দূরত্ব সময়, যেটা ওরা সিম্পলভাবে শুধু এটা দিয়ে দেখাইছে। আমি কি সম্পূর্ণ ডিটেলস ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্যটা আসলে কি এটা তোমরা নিজেরা পড়ে নিবা। দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য কি, যে দ্রুতি একটা স্কেলার রাশি আর বেগ একটা ভেক্টর রাশি। যে কোনো দিকে সময় সাপেক্ষে যদি আমরা কি করি, দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে, আর একটা নির্দিষ্ট দিকে হইলে সেটাকে বেগ বলে। দ্রুতি স্কেলার রাশি, ভেক্টর হচ্ছে কি ভেক্টর রাশি। তোমরা তোমাদের মতো করে পড়ে রাখবা এবং অবশ্যই সবগুলো টপিক নোট করার চেষ্টা করবা। দেখো এখানে আরও দুটো পার্থক্য আছে। শুধু মানের পরিবর্তন হলে দ্রুতি পরিবর্তন হয়, শুধু মান এবং শুধু মানে বা শুধু দিকের বা উভয়ের পরিবর্তন হলে কি ব্যাগের পরিবর্তন হয়, কারণ যেহেতু এটা একটা ভেক্টর রাশি। বস্তুর ব্যাগের মানই দ্রুতি আর নির্দিষ্ট দিকে দ্রুতি ব্যাগ। আমি তোমাদের বলছি দ্রুতি ইকুয়াল ব্যাগ, ব্যাগ ইকুয়াল কি দ্রুতি। এটা হচ্ছে দিক না, এটাতে দিক আছে। তো যাই হোক, এই ছিল আমাদের মোটামুটি আজকের যে টপিকগুলা, সেই টপিকগুলা। তো এখান থেকে এই পর্বের আলোকে যে এমসিকিউলা প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা একটু দেখো, তোমরা লিখে নাও, দেখো তোমরা জিনিসগুলো পারো কিনা, যেখানে আসলে কি কি কোশ্চেন সাধারণত আসে। 1 নম্বর যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা কী দেওয়া আছে, যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? তাকে প্রসঙ্গ বিন্দু বলা হয়, না মূল বিন্দু বলা হয়, না প্রসঙ্গ কাঠামো বলা হয়, না প্রসঙ্গ বস্তু বলা হয়? আসলে মানে কোনো একটা বস্তু তুমি তুলনা করতেছো, একটা বস্তু গতিশীল বা একটা বস্তু গতিশীল না, এটা তুমি তুলনা করতেছো। এখন তুলনা তুমি কার সাপেক্ষে করো, সেটা প্রসঙ্গ যার সাপেক্ষে করো তার নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ওকে, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, মনে করো তুমি এখানে একটা গাড়ি গতিশীল, তুমি এখানে দাঁড়ায় আসছো, তাহলে তোমার সাপেক্ষে গাড়িটা কি আছে, গতিশীল আছে। এখন গাড়িটা এখানে স্থির অবস্থায় আছে, তোমার সাপেক্ষে গাড়িটা কি অবস্থা আছে, স্থির অবস্থায় আছে। যার সাপেক্ষে তুলনা করতেছো তাকে প্রসঙ্গ কাঠামো বলে। আচ্ছা, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার কি দেওয়া আছে, যে সময়ের পরিবর্তনের সাথে তোমার পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে তখন তাকে কি বলা হয়? তখন তাকে মানে স্থিতিশীল বস্তু বলা হয়। তখন তাকে কি বলা হয়? স্থিতিশীল বস্তু বলা হয়। এগুলো আমরা একটু আগে পড়ে আসছি, তোমরা আসলে একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবা। 3 নাম্বার কি দেখো, সময়ের সাথে অবস্থার পরিবর্তনকে কি বলে? সময়ের সাথে অবস্থার পরিবর্তনকে আমরা কি বলি? যদি সময় সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে তোমার বলি হচ্ছে কি স্থিতি বলি, না বল বলি, না বেগ বলি, না গতি বলি। অবশ্যই সময়ের সাথে অবস্থার পরিবর্তনকে আমরা কি বলি? তোমার বেগ বলি। আচ্ছা, 4 নাম্বারটা একটু দেখো। 4 নাম্বারটা কি দেওয়া আছে, কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন মানে কয় ভাবে হতে পারে। যে অবস্থার পরিবর্তন 2 ভাগে হতে পারে, একটা নির্দিষ্ট দিকে হতে পারে আর একটা যে কোনো দিকে হতে পারে। দেখো এখানে অপশন কি দেওয়া আছে, অপশন দেওয়া আছে 1 2 3 4। অবশ্যই কি হবে, অ্যান্সার 2 হবে। 5 নাম্বার দেখো, 5 নাম্বার কি দেওয়া আছে, 5 নাম্বার হচ্ছে চলন্ত ট্রেনে 2 বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থান কি হবে? একজন কিন্তু অন্যজনকে দেখবে, তাদের কিন্তু অবস্থানে কোনো কি পরিবর্তন হচ্ছে না। তো এটাকে বলা হয় আপেক্ষিক গতি। আপেক্ষিক কথাটার মানে হচ্ছে আপেক্ষিক স্থিতি। আপেক্ষিক কথাটার মানে হচ্ছে যে সাময়িক দৃষ্টিকোণ থেকে তাদের অবস্থার কি হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, পৃথিবীর গতি কেমন? পৃথিবীর গতি হচ্ছে পরম গতি, পরম স্থিতি, আপেক্ষিক গতি, আপেক্ষিক তোমার স্থিতি। যে পৃথিবী কিন্তু তার নিজ অক্ষে সর্বদা কি থাকে, গতিশীল থাকে। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমরা কি সাময়িক দৃষ্টিকোণ থেকে সে কি গতিশীল, সুতরাং এটা কি আপেক্ষিক গতি। তোমরা 8 নাম্বার একটু সবাই দেখে রাখো। 8 নাম্বার, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে সময় পরপর নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে কি বলে? সেই সময়কে সময় বলে, পর্যায় বলে না পর্যায়কাল বলে, না দোলনকাল বলে? তোমরা
এটা অ্যান্সার নিজেরা দিবা। তোমরা এমসিকিউ লিখে 8 নম্বরের অ্যান্সার এটা, 9 নম্বরের অ্যান্সার এটা, এখান থেকে টোটাল 18টা প্রশ্ন আছে। আমি প্রশ্নগুলো একটু ধরতেছি, তাহলে তোমরা লিখতে পারবা। এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজেরা দিবা। দেখো, এই হচ্ছে 10 নাম্বার, 11, 12, 13, 14, তারপরে এখান থেকে আছে হচ্ছে তোমার 15 নাম্বার। দেখো 15 নাম্বার দ্রুতির একক কোনটি, 16 নাম্বার শব্দের ব্যাগ কোন ধরনের ব্যাগ, 17 নাম্বার, 18 নাম্বার। এই 8 থেকে শুরু করে 18 পর্যন্ত এই প্রশ্নগুলোর যে অ্যান্সার হবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখবে। তোমাদের কমেন্ট বক্সে লেখার পর যারা যারা কমেন্ট বক্সে লিখবে তাদের আমি সঠিক অ্যান্সার দিয়ে রিপ্লাই দিয়ে দিব। তারপর তোমরা মিলিয়ে নেবে তোমাদেরটা মানে সঠিক হয়েছে কি হয় নাই। ওকে, আচ্ছা, এখন এই চ্যাপ্টারের আলোকে যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো থাকতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। 1 নাম্বার হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কি। আমি কিন্তু তোমাদের তাৎক্ষণিক দ্রুতি পড়াই নাই, আমি তোমাদেরকে পড়াইছিলাম হচ্ছে কি দ্রুতি কাকে বলে, আমি তোমাদের পড়াইছি সুষম দ্রুতি কাকে বলে, আমি তোমাদের পড়াইছি অসম দ্রুতি কাকে বলে। এই তাৎক্ষণিক হচ্ছে যে কথার মধ্যেই বোঝা যাচ্ছে মানে যে কোনো সময় কোনো গতিশীল বস্তু কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে বস্তুর প্রকৃত দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি বলে। মানে ইনস্ট্যান্ট ভ্যালোসিটি কত, মানে গাড়িটা চলন্ত অবস্থায় আছে, আমি তোমাকে বললাম এখন তার দ্রুতিটা কত, তাৎক্ষণিক মানে ঠিক সেই মুহূর্তে। খ নাম্বার হচ্ছে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে, যদি বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার ত্বরণটা কত হবে, তখন ওটাকে ত্বরণ বলে না, এটাকে কৌণিক ত্বরণ বলে, এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আর আলফা ইকুয়াল হচ্ছে তোমার ডব্লু/টি, ডব্লু না, এটাকে বেসিক্যালি ওমেগা পড়া হয়, ওমেগা/টি অথবা কি থিটা/টি। তোমরা জিনিসটা পড়ে নেবা সুন্দর করে। ত্বরণের একক কি তোমরা জানো, মিটার/সেকেন্ড। সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময় থেকে কিভাবে ত্বরণ পাওয়া যায় ব্যাখ্যা করো। এটার অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা দেখবা। যদি কোনো কারণে না বুঝো তাহলে এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে হচ্ছে দ্রুতি কি, বেগ এবং ত্বরণের মধ্যে পার্থক্য কি, 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে দ্রুতি কি, তোমরা অবশ্যই পারবা। যে কোনো দিকে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের যে হার, এটাকে কি বলা হয়, দ্রুতি বলা হয়। আর পরের যে কোশ্চেনটা আছে পার্থক্য তোমরা নিজেরা ব্যাগ এবং ত্বরণের মধ্যে পার্থক্য, এটা আমি তোমাদের পড়াই নাই, তোমরা নিজেরা তৈরি করে নিবা। আর এখানে যদিও অ্যান্সারটা দেওয়া আছে তোমরা অবশ্যই তুলে রাখবা। তারপরে 4 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমার সুষম ত্বরণের একটা উদাহরণ লিখো। সুষম ত্বরণের একটা উদাহরণ মানে সময় সাপেক্ষে ত্বরণের পরিবর্তন হচ্ছে না, মানে ব্যাগের পরিবর্তন হচ্ছে না, ওটা তো সুষম ত্বরণ বলে। এরকম একটা এক্সাম্পল দাও। এক্সাম্পল দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবা, পড়ে নেবা। 4 নাম্বারের খ নাম্বার ছিল সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত হবে ব্যাখ্যা করো। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে দেখে নিবা। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবা। লাস্ট প্রশ্ন এই প্রথম পর্ব থেকে, পর্যায়বৃত্ত গতি কাকে বলে তোমরা পড়ছো। আর খ নাম্বার কোশ্চেন হচ্ছে সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না কেন ব্যাখ্যা করো। দুটা প্রশ্ন সুন্দর করে পড়ে নিবা। তো মোটামুটি আমাদের প্রথম পর্ব কমপ্লিট। প্রথম পর্বে আমরা প্রথম অংশের যে টপিকগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করছি, সেখান থেকে যে এমসিকিউ থাকার চেষ্টা হতে পারে সেগুলো দেখার চেষ্টা করছি, সেখান থেকে সৃজনশীলের যে অংশ বিশেষ কক্ষ থাকতে পারে সেগুলো দেখার চেষ্টা করছি। আমাদের দ্বিতীয় পর্ব আমরা ঠিক একইভাবে কমপ্লিট করব। প্রথম বেসিকগুলো দেখব, তারপর এখান থেকে এমসিকিউ দেখব, তারপর এখান থেকে যে সৃজনশীলের যে অংশ বিশেষ আসতে পারে সেগুলো দেখার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই প্রত্যেকটা জিনিস নিচের খাতায় নোট ডাউন করো। অনলাইন ক্লাসগুলো এরকম হয় যে তোমরা যদি সেখান থেকে নোট ডাউন করো, পড়াশোনা করো এবং এটা বারবার দেখার চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই বুঝবে, না বোঝার কিছুই নাই। আর যদি না বুঝো সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমাদের refsedu.com কর্তৃক যে আয়োজিত যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামতে পার্টিসিপেট করার জন্য আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ওয়েবসাইট আছে। তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা সবগুলা ভিডিওর আপডেট ইমিডিয়েটলি পেয়ে যাবে। এবং ফেসবুক পেজ যেটা আছে সেটাতে লাইক করবা, তাহলে তোমাদের ফেসবুক ওয়ালের মধ্যে আমাদের পোস্টগুলো চলে যাবে। ধন্যবাদ ফর ওয়াচিং দ্য ভিডিও।